এদিকে মেঘা ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিয়ে মিররের দিকে তাকালো। কিভাবে সে কথাগুলো বলে সে নিজেই জানে না। এখনো বুক দুপুক দুপুক করছে, মনে হচ্ছে এখনই হৃৎপিণ্ড তার সাথে ঝগড়া শুরু করে দেবে। কি এক অবস্থা! আসলে ব্যাপারটা হলো, অতি লজ্জায় মানুষ যখন হৃদয় জ্ঞান শূন্য হয়ে পড়ে তখন কি করে না করে তার কোনো হুঁশ থাকে না। মেঘারও হুঁশ নেই, সেই অবস্থা হয়েছে। ফ্ল্যাশব্যাক। আদ্র, আমার না খুব ব্যথা করছে, সহ্য করতে পারছি না। আব্বু থাকলে তো ব্যথা ভালো করে দিত। এখন তো আব্বুও নেই, আব্বুকে এনে দেন না আদ্র। আদ্রিয়ান তখন তাড়াতাড়ি মেঘার পাশে বসে তাকে নিজের বুকের দিকে নিল। এরপর হাত বোলাতে লাগলো। কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। হুম। মেঘা ব্যথার জন্য কথা বলতে পারছে না, তবুও কষ্ট করে বলল। আদ্র, আমি মনে হয় মরেই যাব। আগে তো এত ব্যথা করতো না, আজকে বেশি ব্যথা হচ্ছে। আপনি কিছু করুন না, ব্যথাটা কমিয়ে দিন না আমার। একটু সহ্য করো, আমি এখনই ডাক্তার ডাকছি। এই বলে আদ্রিয়ান উঠতে লাগলে মেঘা আদ্রিয়ানের বুকের শার্ট শক্ত করে খামচে ধরলো। মেঘা প্রচন্ড ঘামছে, সাথে কেঁপে কেঁপে উঠছে। প্লিজ, আমায় ছেড়ে যাবেন না, কোথাও যাবেন না প্লিজ। কথাটা বলেই আবার কান্না করতে লাগলো। এই তো আমি যাচ্ছি না তো, দেখো আমি তোমার পাশে আছি। কান্না বন্ধ করো তো দেখি, এখনই ব্যথা কমে যাবে। আদ্রিয়ান অস্থির হয়ে মেঘার মাথায় হাত বোলাচ্ছে। তাড়াতাড়ি গার্ডদের এমার্জেন্সি ডক্টর রেহানাকে খবর দিতে বলল। ডক্টর রেহানা হসপিটালে যাওয়ার জন্য পথেই ছিল, আর এই পথেই হসপিটালে হওয়ার দরুন ফোন পেয়ে তাড়াতাড়ি আদ্রিয়ানদের বাড়িতে গেল। এরপর গিয়ে মেঘার অবস্থা দেখে তাড়াতাড়ি চেক করলো। আদ্রিয়ানকে বাইরে যেতে বললে মেঘা তাকে ছাড়ো না, আর আদ্রিয়ানও যেতে নারাজ ছিল। আদ্র, তুমি বাইরে না গেলে আমিও তো ভালোভাবে ওর চেক আপ করতে পারবো না। ডক্টর রেহানার কথায় আদ্রিয়ান মেঘার ব্যথাতুর মুখেই তাকিয়েই। আমার জানার আছে তার সব কিছু, আর এসব বিষয়ে জানারও পুরো রাইট আছে। সেই বিষয়ে কেউ না জানলেও আপনি খুব ভালো করে জানেন। গম্ভীর কণ্ঠে বলল আদ্রিয়ান। আদ্রিয়ানের কথায় আর কোনো দ্বিমত করলো না, তার কাজ শুরু করলো। আর ব্যথা কমার জন্য আপাতত ঘুমের ইঞ্জেকশন দিল, কারণ ব্যথার ইঞ্জেকশন দেওয়া ঠিক হবে বলে মনে করছে না। তাই আপাতত নর্মালি ব্যথার ওষুধ দিল, যাতে আপাতত ব্যথাটা থেকে রিলিফ পায়। কিছুক্ষণ পরে সবকিছু শান্ত হয়ে গেল। এতক্ষণ ধরে আর্তনাদ করার শব্দগুলো নিশ্চুপ হলো। আদ্রিয়ান মেঘার কপালে চুমু দিয়ে বালিশে শুয়ে দিল। বর্তমান এসব ভেবে মেঘা খুবই লজ্জা পেল। কি পাগলামি টেনে করলো, ইস! কিন্তু আদ্র এই কথা কেন বলল যে আমার সবকিছু জানার তার অধিকার আছে? হ্যাঁ, মানছি সে আমার বাগদত্তা, কিন্তু বাগদত্তা হলে কি এত অধিকার ফলানো যায়? কিছুক্ষণ ভেবেও যখন যথাযথ উত্তর পেল না, তখন নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। আদ্র, আপনি পুরোটাই একটা রহস্য, কিন্তু এই রহস্যটা কি সেটা তো আমায় জানতেই হবে। সোজাভাবে না জানতে পারলে বাঁকা পথে জানবো। এতদিন হয়তো আপনার নরম স্নিগ্ধ পরীকে দেখেছেন আপনি, এখন অন্য মেঘাকে দেখবেন আপনি, আপনার স্টাইলে। বলেই রহস্যময় হাসি দিল। প্রায় অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর মেঘা বের হয়ে আসলো। আদ্রিয়ানকে রুমে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এতক্ষণ নিজের ফর্মে ছিল, এখন নর্মাল বিহেভ করতে হবে, নাহলে আদ্রিয়ান টের পেয়ে যেতে পারে। তাই তাড়াতাড়ি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লো। এখনও হালকা পেট ব্যথা আছে। এসব ভাবতে ভাবতে দেখলো আদ্রিয়ান হাতে স্যুপের বাটি নিয়ে হাজির হলো, সাথে জুস, ফল। এসব দেখেই মেঘা নাক ছিটকালো। উঠে জলদি এসব ফিনিশ করো, এরপর মেডিসিন আছে ওগুলোও খেতে হবে। আমার এখন খিদে নেই, আর এইসব খাবার খাবো না আমি। তোমার উত্তর চাইনি আমি, খেতে বলেছি মানে খেতে হবে। কিন্তু আমার পেটে তো খিদে নেই, জোর করে খাবো নাকি আজব? কথাটা বলেই জিহ্বাতে কামড় দিল। আজ কিসব ব্যবহার করছে, হ্যাঁ? আদ্রিয়ান মেঘার কথা কোনো ভ্রুক্ষেপ করলো না। বেড়ে মেঘার পাশে বসে তাকে ওঠার জন্য ইশারা করলো। মেঘা উঠে বসলো, কারণ আদ্রিয়ানের চোখ গরম করা মানেই মেঘার সব সাহস ফুস। আদ্রিয়ান মেঘাকে খাইয়ে দিতে লাগলো, আর মেঘা আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকলো। কতদিন পর লোকটাকে মন ভরে দেখছে। অনেকদিন হলো এত কাছ থেকে দেখা হয়নি। অবশ্য আগে তো মন চাইতো না, কিন্তু এখন মন বড্ড অশান্ত হয়ে পড়ে। কিন্তু না, তাকেও তো শক্ত হতে হবে। নিজের কাজ এখন অসম্পূর্ণ ভেবে চোখ নামিয়ে খেতে লাগলো। এদিকে আদ্রিয়ান মেঘাকে দেখছে। এই হঠাৎ করে চোখের সংযুক্তি হলো, আর এখন লজ্জায় চোখ নামিয়ে রাখলো। অবশ্যই তার পরীর মন নিজের করতে পেরেছে। এখন শুধু মেঘার মুখে স্বীকার করার বাকি। মানবশূন্য রাস্তায় খুব স্পিডে চলছে কালো ও নীল রঙের দুটি বাইক। একে অপরকে পাল্লা দিয়ে চলছে, যেন হার জিতে লড়াই চলছে। এক পর্যায়ে কালো বাইকটা জিতলো, আর নীল বাইকটা থামলো একটু পরপরই। প্রথম ব্যক্তিটি নেমে হেলমেট খুলে নিজের সিল্কি চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে হালকা হেসে পিছনের ব্যক্তিটির জন্য অপেক্ষা করলো। পিছনের ব্যক্তিটি হেলমেট খুলতেই রেশমি সোনালি চুলগুলো আস্তে আস্তে গড়িয়ে পড়লো পিঠ জুড়ে। চোখের মধ্যে আক্ষেপ নিয়ে সামনের ব্যক্তিটির দিকে তাকিয়ে তাড়াতাড়ি নেমে হেলমেটটি নিক্ষেপ করলো। অমনি সামনের ব্যক্তিটি ক্যাচ করে নিল। দিস ইজ নট ফেয়ার ভাই, তুমি আজকে আমাকে হারিয়ে দিলে। তুই যদি আমাকে হারাতে না পারিস তাহলে এতে আমি কি করতে পারি বল? আর জানিসই তো হারতে আমি একদম পছন্দ করি না। উফ,
তুমিও না ভাই? যাই হোক, এত বছর পর বাংলাদেশে এসে মনটাই ভালো হয়ে গেছে। থ্যাঙ্কস গড এক্সামটা শেষ হয়েছিল, নইলে তো মম ড্যাড আসতেই দিত না। তো ক্রেডিটটা কার? বলেই ছেলেটি ভ্রু কুচকে দেখালো। অবভিয়াসলি তোমার ভাই। তুমি যদি রাজি না করাতে তাহলে কি আসতে দিত? আচ্ছা, তুমি তো এখানে কোনো এক কাজে এসেছিলে, তোমার কাজ কত দূর? ছেলেটি আকাশের দিকে তাকিয়ে হালকা হেসে চোখ বন্ধ করে কারোর প্রতিচ্ছবি দেখলো। সেই প্রতিচ্ছবিতে ভেসে উঠলো কারো মায়াবী মুখশ্রী, যার জন্য এত দূরে আসা। আদৌ কি সফল হবে? সফল হবে ইচ্ছে নাকি? কি হলো ভাই? অনেকটাই এগিয়েছে, এখন শুধু কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা পেতে বাকি। মেয়েটিও ভাইয়ের কথা সম্মতি জানালো। এরপর দুজনেই কিছুক্ষণ ওভার ব্রিজের ওপর থেকে আবার নিজেদের গন্তব্যে চলে গেল। এরা দুজন হলো ভাই বোন। লন্ডনে তাদের বাসস্থান। ভাইয়ের নাম নিদ্র খান আর বোন নিশি খান। নিদ্র একজন সফল বিজনেসম্যান আর মাফিয়া ট্যাগও সাথে নিয়ে আছে। নিশি এবার ভার্সিটি শেষ করেছে। আজকে মেঘাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে ডক্টরের প্রেসক্রাইব করা টেস্টগুলো করাতে। আদ্রিয়ান এখন মেঘাকে তেমন ইগনোর না করলেও দূরত্ব বজায় রেখে চলে। মেঘাকে রেডি হয়ে জলদি নিচে আসার জন্য বলা হলো। 10 মিনিটের মধ্যে মেঘা চলে আসলো, হিজাব আর নর্মাল একটা 3 পিস পরে। আদ্রিয়ান মেঘার দিকে তাকিয়ে সামনে হাঁটা শুরু করলো। মেঘাও আদ্রিয়ানের পিছু পিছু গেল। গাড়িতে দুজন উঠলে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। অনেকদিন পর বাইরের আলোড়ন দেখে মেঘা খুশি হয়ে গেল। ওর কখনোই বন্দি জীবন পছন্দ নয়। মুক্ত পাখির মতো প্রকৃতি দেখতে পছন্দ করে। করবে নাই বা কেন? তার আব্বু তাকে স্বাবলম্বী হওয়া শিখিয়েছে, প্রত্যেক মুহূর্ত ফেস করতে শিখিয়েছে। কাজটা একটু নামিয়ে দেন না। এই অসময়ে ঠান্ডা আবহাওয়ায় অসুস্থ হতে চাইছো কি? তোমার পেছনে সারাক্ষণ পড়ে থাকলেই তো হবে না। তুমি ছাড়াও আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘার মুখের খুশির আলোড়নটা নিমিষে উধাও হয়ে গেল। আদ্রিয়ানের কথায় খুবই কষ্ট পেল। তাকে তো আর বলেনি সে অসুস্থ হলে তাকে চিকিৎসা করতে। হ্যাঁ, নিজে নিজে চিকিৎসা করবে, আর এখন সেই কাজের খোঁটাও দিয়ে দিল। মেঘার প্রচণ্ড রাগ উঠেছে নিজের প্রতি। ড্রাইভার আঙ্কেল, গাড়ি বাড়ির দিকে নিয়ে যান। গাড়ি নিজ গন্তব্যতেই যাবে। কিন্তু আমি সেই গন্তব্য যাব না। তোমার মতামত জানতে চাইনি আমি, তাই চুপচাপ বসে থাকো। আদ্রিয়ানের কথায় আর কিছু বলতে পারলো না, বলেও লাভ নেই। তাই চুপচাপ মন খারাপ করে ঠোঁট ফুলিয়ে বসে থাকলো। আদ্রিয়ানের মেজাজটা আজকে কিছুটা উগ্র, কারণ আজকে ড্রাগন কিংয়ের লোকেরা কিছু মেন ও পথে বাইরে পাচার করা হবে। এই গ্যাং যত ধরনের কাজ বাজে কাজ আছে সব করে, কিন্তু এর প্রধান লিডারের সন্ধান এখনও পায়নি আদ্রিয়ান। তাই কাজগুলো খুব কঠিন হয়ে পড়েছে, যার নির্ধারণ মেঘার সাথে খারাপ ব্যবহার কথা মাথাতেও আসেনি। কিছুক্ষণ পরই তারা হসপিটালে পৌঁছে গেল। এরপর মেঘার যাবতীয় টেস্ট করানো হলো। এতক্ষণ মেঘা মন খারাপ করে থাকলেও কিছুটা মনে পড়ে গেল। আদ্রিয়ান যখন মেঘাকে নিয়ে বের হবে তখনই শুনেন, মেঘার ডাক শুনে পাশে তাকালো আদ্রিয়ান। আমি একটু ওয়াশরুমে যাব। ঠিক আছে, আসো আমার সাথে। না না, আপনাকে আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো। লেডিস ওয়াশরুমে আপনি গিয়ে কি করবেন? মেঘার কথা শুনে আদ্রিয়ানের সরু দৃষ্টি তাকালো। এরপর সম্মতি দিলে মেঘা তাড়াতাড়ি অপোজিটে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। আর আদ্রিয়ান ফোনে কিছু অসমাপ্ত কাজ করতে লাগলো। যে করে হোক মেয়েগুলোকে বাঁচাতে হবে। আদ্রিয়ান মেয়েদের যথেষ্ট রেসপেক্ট করে, আর নারী ও শিশু পাচার করা আদ্রিয়ান শুনলেও গায়ের রক্ত গরম হয়ে যায়। তাই যেখানে এসব খবর পায় তখনই তাদের গিয়ে উচিত শিক্ষা করবে। মেঘা ওয়াশরুমে গিয়ে দেখলো ওইখানে আগে থেকে একটি প্যাকেট রাখা। সেই প্যাকেটে নিয়ে তাদের ঢুকে প্যাকেটের ভিতরে থাকা বোরকাটা পরে নিল। এরপর আদ্রিয়ানার গার্ডদের ফাঁকি দিয়ে বের হয়ে গেল। অবশ্য যান হাতে নিয়ে বের হয়েছে। যার জন্য এত কষ্ট করে এত কিছু করলো, সেই কাজে যদি না হয় তাহলে সবই বৃথা। এসব ভাবতে ভাবতে তাদের 2 তলায় উঠে 206 নম্বর রুমে গেল, যেখানে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটি অপেক্ষা করে আছে তার জন্য। রুমে ঢুকেই সেই ব্যক্তিটিকে দেখতে পেল আর তাড়াতাড়ি গিয়ে তার বুকে পড়ল। ব্যক্তিটির সাদরে তার মাথায় হাত বুলোতে লাগলো। অনেকদিন পর প্রিয় মানুষটাকে স্পর্শ করতে পারছে। বন্ধ কারাগারের মতো কোনো এক বন্দি রুমে অবিরামভাবে অনেক মেয়ের কান্না শোনা যাচ্ছে। সাথে শোনা যাচ্ছে কারো কারো গঙ্গানির শব্দ। কেমন যেন হালকা আলোর মাঝে কতগুলো নিষ্পাপ যান বাঁচার জন্য ছটফট করছে। কিছুক্ষণ পর হয়তো এদেরকে নৌপথে চালনা করা হবে। এদের মধ্যে আরেকজনও আছে, যাকে কিছুক্ষণ আগে আনা হয়েছে। কড়া ওষুধের ড্রাগস দেওয়াতে তার অবস্থা এখন প্রায় বেহুশের মতো। সে টেরও পাচ্ছে না তার সাথে কী হতে যাচ্ছে। কিছুক্ষণ পর রুমের দরজা খুলে 2-3 জন গার্ড ভেতরে ঢুকে তাদের উপর রাইফেল নিক্ষেপ করে বাইরে সিরিয়ালভাবে যাওয়ার নির্দেশ দিল। মেয়েরাও ভয়ে যাওয়া শুরু করলো, না গেলে হয়তো তাদের আবার মারধর করবে। অসহনীয় যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। সবাই যখন বের হয়ে যায় তখন একটি মেয়ে সে নিচে পড়ে থাকা মেয়েটিকে ডাক দেয়, কিন্তু মেয়েটির তেমন কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। যখন কোনোভাবে ওঠানো সম্ভব হচ্ছে না তখন মেয়েটিকে ওই গার্ডদের মধ্যে একজন এসে ধমক দিয়ে যেতে বলল। মেয়েটিও চলে গেল অন্য মেয়েগুলোর সাথে। কিরে, মাইয়াটা তো এখনো উঠলো না। ভাই, ডোজ মনে হয় বেশি দিয়ে ফেলাইছি,
তা না হলে এতক্ষণ তো বেহুশ থাকার কথা না। যাই কও মায়াটা কিন্তু সেই এইডারে দেখলে ভালোই টাকা পাইব বসে, কি বলস? হাঁচা কথা কইছেন। বলেই গার্ডগুলো মেয়েটাকে তুলে নিল। এরপর কাঙ্ক্ষিত মেয়ে গণনার রুমে নিয়ে গেল, যেখানে ফাইনাল বাছাই করে বিভিন্ন জায়গায় পাচার করা হবে। আদ্রিয়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে। একে তো পাচারের ব্যাপারটার সাথে মেঘার গায়েব হওয়ার জন্য, আজ তার অসতর্কতার জন্য তার জান তার কাছে নেই, সাথে গার্ড নিয়েও আসেনি, যার জন্য সব কিছু তার কাছে এখন বিষাক্ত মনে হচ্ছে। ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। মেঘা যখন ওয়াশরুমে গেল তখন আদ্রিয়ান ফোনে কিছু ইনফরমেশন কালেক্ট করছিল। এরপর সেসব করার মধ্যেই প্রায় অনেকক্ষণ সময় হয়ে যায়। যখন খেয়াল হয় সে প্রায় 30 মিনিটের উপর হয়েছে, কিন্তু মেঘা আসেনি। তখনই আদ্রিয়ানের ফোন পকেটে রেখে মহিলা ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে মেঘার নাম ধরে ডাকা শুরু করে, কিন্তু কেউ সাড়া দেয় না। তাই ভেতরে ঢুকে চেক করে যে কেউই নেই সেখানে। আদ্রিয়ান ভ্রুকুসকে কপালে স্লাইড করতে থাকে। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে আশেপাশে গিয়ে খুঁজেও যখন মেঘার কোনো হদিস পায় না, তখনই কিছুটা খটকা লাগে। যদি তার মনের সন্দেহ সঠিক হয়, তাহলে মেঘার জন্য কি ওয়েট করছে তা শুধু আদ্রিয়ানই জানে। খোঁজ করতে করতে আদ্রিয়ান তার গার্ডদের খবর দিয়ে দেয়, সাথে আসাব আর তার প্রিয় গার্ড রুশকেও। পুরো হসপিটাল কিছুক্ষণের মধ্যেই ঘিরে ফেলা হয়েছে। এত গার্ড দেখে হসপিটালে সবাই অবাক হয়েছে, সাথে ভয়ও পাচ্ছে অনেক। কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না কারোরই। আসাব আর রুশ সাথে কয়েকজন গার্ড মিলে চারদিকে খুঁজলেও যখন মেঘার কোনো চিহ্ন পেল না, তখন রুশ সিকিউরিটি রুমে গেল। কিন্তু সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য সেখানে গার্ডরা রাজি হচ্ছিল না। তখন রুশের সাথে থাকা গার্ডরা তাদের বন্দুক দেখিয়ে ফুটেজ কালেক্ট করে। সেখানে সব ফুটেজ থাকলেও মেঘার ওয়াশরুমে যাওয়ার ফুটেজটাই কালেক্ট করতে পেরেছে। কিন্তু আসার সময় ফুটেজ তো দূরের কথা, তখনকার সময় সব ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল। তারপরে আরও কয়েকটা ফুটেজ ব্ল্যাঙ্ক। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ফুটেজগুলো ডিলিট করেছে, কিন্তু কে? সব কিছু আদ্রিয়ানকে হস্তান্তর করা হলে আদ্রিয়ানের চোখের মনি রক্ত রঞ্জিত ধারণ করে। সামনে থাকা টেবিলটি খুবই জোরে লাথি মারে, আর তাতে থাকা জিনিসগুলো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যায়। যে একটি কাজ করেছে সে অত্যন্ত বুদ্ধি নিয়েই করেছে, বলতে হবে আমাকে টক্কর দেওয়ার মতোই ছিল। কিন্তু সে আমার জানের দিকে হাত বাড়িয়ে একদম ঠিক করেনি। তার পরিণাম যে কতটা ভয়ানক হবে সে চিন্তাও করতে পারছে না। রুশ, তাড়াতাড়ি আমার স্পেশাল গার্ডদের খবর দাও আর গাড়ি বের করো। এরপর আদ্রিয়ান গাড়ি বের করে নিজের গন্তব্যে যেতে থাকে আর রাগে ফুঁসতে থাকে। হালকা ভয়ও পাচ্ছে যদি তার স্নিগ্ধপরের কোনো ক্ষতি করে দেয়। না, এসব কিছুই হবে না, তার জানের কিছু হতে দেবেও না। কোনো এক আলিশান বেডে রুমে শুয়ে আছে মেঘা, যার কোনো হুঁশ নেই। বেঘরে বেহুশের মতো ঘুমোচ্ছে, আর পাশে রকিং চেয়ার হেলান দিয়ে তাকে নেশালো চোখে দেখার তৃষ্ণা মেটাচ্ছে, তৃপ্তি মেটাচ্ছে। এই প্রথম তাকে সামনে থেকে দেখছে। এতদিন যাকে দেখার জন্য এত চেষ্টা করলো, সে কিনা তারই আন্ডারে অন্ধকার রাজ্যে ছিল। সে যদি সময় মতো না দেখতো, তাহলে তো তার মায়াবতী কোনো এক অন্ধকার রাজ্যে গিয়ে তলিয়ে যেত। ভেবেই নিজের প্রতি রাগ বাড়ছে, সাথে সেই গার্ডদের উপরও। অবশ্য সেই গার্ডগুলো আর বেঁচে নেই, খুবই নির্মমভাবে তাদের মারা হয়েছে। কারণটা হলো তাদের ময়লা হাতে তার মায়াবতীকে স্পর্শ করেছে, সাথে কোনো চোখে দেখেছে। তাই তাদের অবস্থানটাও দেখিয়ে দিয়েছে সে। বলেই বাঁকা হাসলো। এরপর রকিং চেয়ার থেকে উঠে মেঘার পাশে বসে সামনের চুলগুলো ঠিক করে দিল, যা এতক্ষণ চেহারার সামনে অবাধ্যভাবে হালকা বাতাসে উঠছিল। যাকে সামনে থেকে দেখার জন্য এত দূর থেকে পাড়ি দিলাম, তাকেই দেখার সাধ্য মেলেনি আমার এতদিন। কিন্তু ভাগ্যের কি বিড়ম্বনা, সে আমার রাজ্যে আগে থেকেই এসে বসে আছে। অবশ্য এটাতে হয়তো আমার ভালো হয়নি, তাই না মায়াবতী? ওই কুগুলো তোমাকে ছুঁয়েছে, ওদের নোংরা হাত তোমার পবিত্রতাকে নষ্ট করেছে, তাই না? তুমি একদম চিন্তা করো না, ওদেরকে আমি একদম ওদের যোগ্য ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। কথাটা বলেই সাইকোদের মতো ঘাড় বাঁকা করে হাসতে লাগলো। এখন তো তুমি আমার খাঁচায়, হাত যেতে দেব না তোমায়। আমার খাঁচা ভাঙা এত সহজ নয় মায়াবতী। সারা জীবন তোমার মায়ায় থেকেই আটকাতে চাই গো। আর ওই আদ্রিয়ানকেও তো দেখাতে চাই তার অবস্থান কোথায়। এসব বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল, রেখে গেল ঘুমন্ত মেঘাকে, যে কিনা সব কিছু থেকে অজ্ঞাত। তাকে ঘিরে কি হচ্ছে এত কিছু, কিন্তু সে তার মধ্যে ঘুমাচ্ছে। কেউ বিজয়ের হাসি হাসছে, তো কেউ প্রিয়জনের খোঁজার জন্য তাগাতে দিচ্ছে। স্যার, কিছু খবর কালেক্ট করতে পেরেছি ম্যামের বিষয়ে। বলেই কিছু কাগজ আর কিছু ছবি দিল, যেখানে দেখা যাচ্ছে মেঘা বেরকাপ পরে 203 নম্বর রুমে ঢুকলো। এরপর এর ফুটেজ নেই। এরপর মেডিকেলের বাইরে কোনো এক ব্যক্তির সাথে মেঘাকে দেখা যাচ্ছিল। এরপর আর কিচ্ছু নেই। স্যার, আমার মনে হচ্ছে ম্যাম নিজে থেকেই পালিয়েছে, ছবিতে তো তাই বলছে। তা না হলে আপনি ভাবুন, এত কিছু প্ল্যান ছাড়া সম্ভব না ম্যামের গায়েব হওয়াটা। আদ্রিয়ান সব শুনে পেপারওয়েটটি দূরের
দেয়ালে ছুঁড়ে মারল। এরপর সবাইকে বের হয়ে যেতে বললে আদ্রিয়ান দরজা লক করে দেয়। এরপর ফুটেজের ছবিটা সামনে এনে ক্রোধ মিশ্রিত চোখে তাকিয়ে বাঁকা হাসি হাসলো। আমার থেকে পালিয়ে ঠিক করনি জান। আমার নরম কিছু যখন তোমার এই পদক্ষেপ নিয়েছে তখন আমাকে আমার ফর্মে ফিরতে হবে। খুব সাহস দেখিয়ে ফেলেছো গো জান। এত সাহস যে ভালো না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এরপরের সব কিছুর জন্য তুমি দায়ী হবে, মাইন্ড ইট। নিস্তব্ধ রাতের পাশাপাশি চারিদিকে ঝিঝি পোকা ছড়াছড়ি হলেও শহরে তার রেস্টটুকুও নেই। আর সেই নিস্তব্ধ রজনীতে কারো গভীর ভাবনায় কোনো কিছুর বোঝার চেষ্টা করছে। মেঘার এলোকেশের চুলগুলো অবাধ্য খোপা ছাড়িয়ে ছাড়িয়ে আছে চারপাশে। কিছুক্ষণ আগেই তার ঘুমে গেছে আর নিজেকে পুরো এক অন্য রুমে আবিষ্কার করেছে। সে বুঝতে পারছে না এখানে কেমন করে এলো সে। এরপর অনেকক্ষণ দরজা খোলার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। কিন্তু সে এখানে কীভাবে? এটা তো আদ্রর বাড়ি নয়। সে তো তার বাবার সাথে দেখা করতে 203 নম্বর রুমে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক। মেঘা বোরকা পরে 203 নম্বর রুমে ঢুকেই তার আব্বুকে দেখতে পায়। আর অমনি দৌড়ে ছুটেছে, আব্বুকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্না করতে থাকে। এতদিন যে তার ছত্রছায়া থেকে দূরে ছিল, আর আজকে এত কষ্টের পর তার দেখা পেল। হ্যাঁ, মেঘা আগে থেকে প্ল্যান করে আদ্রিয়ানের সাথে হসপিটালে এসছে, কারণ তার আব্বু আগে থেকে তাকে বিষয়টি তার এক গার্ড দ্বারা জানিয়ে দিয়েছিল যে আদ্রিয়ানদের বাড়িতে মালিশে এসেছিল। এই জাম্মু, এইভাবে কান্না করলে কিন্তু আব্বু আর আসবো না। দেখি দেখি কান্না করতে করতে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছ। কি কাণ্ড দেখো তো। কই ভাবলাম আমার মাটাকে ভালো করে দেখবো, চোখের সাথ মেটাবো, কিন্তু সে আর কিভাবে। বলেই আলতাফ মন খারাপ করার ভান করে। এতে মেঘা অশ্রুসিক্ত চোখে আব্বুর দিকে তাকিয়ে হেসে দিল। আব্বু তুমিও না, আর এত রিস্ক নিয়ে কেন আসতে গেলে বলো তো? জানোই তো আদ্র কেমন, আর তুমি জানলেই বা কি করে আমি আদ্রর কাছে আছি? সে অনেক কথা আম্মু, তোমার ছোট্ট মাথায় এইসব ঢুকবে না। আব্বু তুমি আমার যতটা ছোট ভাবো আমি কি ততটাও ছোট নই। আর তোমার প্রাপ্ত ট্রেনিং আছে কিন্তু আমার মধ্যে, তাই আমাকে একদম নরম ভাববে না। কথাটা বলেই মেঘা মুচকে হাসি দিল। শোনো আম্মু, তুমি যে জায়গায় আছো সেখানে একদম সেফ আছো, কারণ আমি আদ্রিয়ানকে যতটুকু জানি সে সব কিছু ধরবে গিয়ে তোমাকে রক্ষা করবে। তার জন্য আমি এখনো তোমাকে সেখানে থাকার পারমিশন দিচ্ছি। কিন্তু আব্বু এইভাবে আর কতদিন? আমার তো বন্দি জীবন একদম ভালো লাগছে না। এটা সত্যি যে আমার আগে খারাপ লাগলেও এখন তেমন একটা। কথাটা বলেই মেঘা চুপ হয়ে গেল। আব্বুর সামনে কিসব কথা বলছে সে? আসলে মাথায় গেছে ওই অসভ্য লোকটার পাল্লায় পড়ে। কি আম্মু, কারো মায়া জড়িয়ে গিয়েছো কি? ভ্রু উঁচু করে মেঘাকে জিজ্ঞেস করে। পরে হালকা হেসে মেঘার মাথায় হাত বুলিয়ে দেয়। মেঘাও লজ্জা পায় নিজের কাছে। আম্মু, আমি আজকে তোমার সাথে একটা কাজের জন্য দেখা করতে বলেছি। আব্বু কখনো তোমার খারাপ চেয়েছে কখনো? মেঘা মাথা নাড়িয়ে না সম্বোধন করে। তাহলে আজকে যেই কথাগুলো বলবো সেগুলো মাথায় রাখবে। আমি জানি আমার মামুনি খুব স্ট্রং, কখনো কারো সামনে নিজেকে অসহায় প্রদর্শন করবে না। এতে প্রতিদ্বন্দ্বী তোমাকে সহজেই আঘাত দিতে পারবে। তোমাকে সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, কিন্তু হ্যাঁ, কিছু ক্ষেত্রেও মনকেও কাজে লাগাবে। এতে তোমার মনোবল বাড়বে, সাথে শক্তিও পাবে। আমি তোমাকে নিজেকে প্রোটেকশনের জন্য যতটুকু প্রয়োজন ছিল প্রশিক্ষণ দিয়েছি। আশা করি আব্বুকে নিরাশ করবে না। আব্বু সবসময় যে তোমার পাশে থাকবো না। দুনিয়াটা বড্ড স্বার্থপর, সাথে খুবই ভয়ানক। এই ভয়ানক পরিস্থিতিতে যে নরম হওয়া মানায় না আম্মু, তাই নিজেকে যত তাড়াতাড়ি স্ট্রং করতে পারবে ততই মঙ্গল হবে। পারবে না আম্মু? মেঘা এতক্ষণ তার আব্বুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। হ্যাঁ, তার আব্বু তাকে সব ধরনের প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু কখনো কারোর সামনে প্রদর্শন করতে বারণ করেছে, কারণ এতে তাদের শত্রুপক্ষ টের পেয়ে যেতে পারে। হ্যাঁ, তার আব্বু একজন মাফিয়া ছিল, কিন্তু কখনো কারো ক্ষতি করেনি। সবসময় মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছে, কিন্তু সেই পথ তার প্রিয়তমের জন্য ছাড়তে হয়েছিল। অনেক বছর শান্তিমতো কাটলেও এখন তার শত্রুপক্ষ তার খোঁজ পেয়ে গেছে, যার জন্য এত কিছু, এত লুকোচুরি। এর মধ্যে আরও একটি ব্যাপার এখনো গোপনীয়, যা মেঘা আগে না জানলেও কিছুদিন আগে জেনেছে তার বাবার বিশ্বস্ত গার্ডের কাছ থেকে। আপু সবই বুঝলাম, কিন্তু এখন যে তোমার সাথে যেতে ইচ্ছে করছে আমার। এখানে তো অনেক দিন থাকা হলো, আর কত? মানুষ যে নানা রকম সমালোচনা করছে হয়তো। এভাবে দুইজন বিবাহযোগ্য ছেলে মেয়ে একই বাড়িতে থাকলে তো সমালোচনা হবেই, তাই না? বিষয়টা তো দৃষ্টিকটু। আম্মু, তুমি এখনো অনেক অবুঝ, তাই অনেক কিছুই তোমার কাছে ধোঁয়াশা। আর একটু সময় হোক, সব বুঝতে পারবে।
আর আদ্রিয়ান তোমার সম্মানে কোনো দাগ লাগতে দেবে না, এতটুকু ভরসা আছে তার প্রতি। বাবা, পরের ছেলের উপর এত বিশ্বাস? সেই পরের ছেলে যে আমার আম্মুর নিতান্ত আপনজন হয়ে উঠেছে। তাহলে পর কিভাবে হলো আম্মু? আব্বুর কথায় মেঘা আব্বুর থেকে দৃষ্টি সরিয়ে চারদিকে তাকাতে লাগলো, যেন চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে এখানে আছি। এখানে না গেলে আদ্রিয়ান সন্দেহ করতে পারে। আর আমি কি বলেছি তা যেন খেয়াল থাকে। আর হ্যাঁ, একদম কোনো কান্না করবি না। আব্বু সবসময় তোমার আশেপাশে থাকবো। লক্ষ্মী মেয়ের মতো থাকো। আমার কিছু কাজ বাকি আছে এখনো আম্মু, তা না হলে তোমাকে আমার সাথে নিয়ে যেতাম। আমাকে নিয়ে গিয়েই তোমার বাকি কাজ করো। আমি কিচ্ছু জানি না, তোমার সাথে এক্ষুনি যাব আমি। ওই আকরুর সাথে যাব না আর। না আম্মু, এখন আমার সাথে গেলে অনেক ঝুঁকি বাড়তে পারেছে। কিন্তু আব্বু, আমি যে... কোনো কিন্তু না, আমি তোমার কোনো কথা শুনছি না। যা বলেছে সেটাই করবে। আব্বুর কড়া কথা শুনে মুখটা কেমন যেন চুপসে ফেললো। কি এমন হতো আমার সাথে করে নিয়ে গেলে? তো ওই আকরুর শিক্ষা হতো, আমাকে ইগনোর করার ফল পেত সে। কিন্তু আব্বু তো নিয়েই যাচ্ছে না। ধুর, ভাল লাগে না আমার। এই যে এখন আমার সময় হয়েছে যাওয়ার, আর কিছুক্ষণ থাকলে সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যেতে হবে না আমাকে, কিন্তু তোমাকে এগিয়ে দিয়ে আসি, এটাতে তো কোনো সমস্যা নেই, তাই না? আলতাফ মাথা নাড়িয়ে না বোধক সম্বোধন করলো। এরপর মেঘাকে নিয়ে পিছনের দরজা দিয়ে বাইরে বের হলো। অবশ্য মেঘা বোরকা পরা ছিল, তাই তাকে চেনার কোনো উপায় নেই। এরপর তার আব্বুকে গাড়িতে উঠিয়ে দিয়ে বিদায় জানালো। তারপর যখন পিছন দরজা দিয়ে ঢুকবে তখনই কেউ মুখে কিছুটা চেপে ধরলো। এরপর আর কিচ্ছু মনে নেই। বর্তমান যখন সে তার ভাবনায় বিপদ ছিল তখনই দরজা খোলার শব্দ হয়। কোনো এক অপরিচিত ব্যক্তিকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। ব্যক্তিটি তার সামনে এসে বসে মেঘার দিকে হাত বাড়িয়ে দিলে মেঘা পিছনের দিকে সরে যায়। কে আপনি? আর আমাকে এখানে কে নিয়ে এসছে? আপনাকে কখনো দেখেছি বলে তো মনে হয় না। কি হলো, চুপ করে আছেন কেন? বলেন কে আপনি? মায়াবতী, এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দেব কোনটা? আচ্ছা ঠিক আছে, আমি কে সেটাই তো জানতে চাইছো? আমি হচ্ছি এই কিংডমের রাজা, আর তুমি হচ্ছ এই কিংডমের হবু রানী। খুব জলদি এই রাজ্যের রানী হবে। মেঘা লোকটার কথার আগা মাথা কিছুই বুঝলো না। লোকটা মনে হয় মাথার সমস্যা আছে। আচ্ছা, এটা কত সাল? কেন 2024 সাল? না, আপনি যেভাবে রাজা রানীর পাঠ শুরু করলেন, আমি তো ভেবেছি কোনো টাইম ইউনিভার্সে চলে এসেছি আমি হয়তো। সেই যাই হোক, আমি আপনাকে আপনার পরিচয় দিতে বলেছি, রাজা রানীর গল্প শোনাতে বলিনি আমি। মেঘার এমন চরণ চরণ কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকলো সামনের ব্যক্তিটি। ওয়াও, ইন্টারেস্টিং। আমি তো ভাবলাম তোমার মুখ থেকে কথা বের করতে অনেক কষ্ট করতে হবে, কিন্তু তুমি তো আমাকে রীতিমতো অবাক করে দিয়েছো। যাই বলো, তোমার দম আছে বলতে হবে। আর হবেই না বা কেন, আমার মায়াবতী বলে কথা। লোকটি মেঘার কাছে এসে তার হাত ধরতে নিলে মেঘা হাত ছাড়া দিয়ে ফেলে দিয়ে বেড থেকে নেমে যায়। এরপর টেবিলে থাকা ফুলদানি নিয়ে লোকটার সামনে রাখে। আপনার সমস্যাটা কি? বারবার গায়ে কেন হাত দিচ্ছেন আপনি? মেয়ে মানুষ দেখলেই হাত বাড়াতে ইচ্ছে করে নাকি আপনার? হ্যাঁ, আর আপনি জানেন আমি কে? আমার গায়ে হাত দেওয়া মানে আপনার কালকে ধরা, বুঝেন আপনি এটা? এই মায়াবতী, এই আমি তোমাকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ধরতে চাইনি, ভুল বুঝছো আমাকে। কথাটা বলেই সামনে এগোতে লাগলে মেঘা ফুলদানিটা লোকটা মাথায় নিক্ষেপ করে। সাথে সাথে বিকট আওয়াজ হয়। মেঘা ফুলদানি নিক্ষেপ করে দরজার দিকে ছুটলো। দরজা খোলাই ছিল। ওপরে তেমন কেউ নেই দেখে তাড়াতাড়ি নিচে নেমে গেল, কিন্তু সামনে কয়েকজন গার্ডকে দেখতে পেল, তাই সাথে সাথে সোফার পাশে লুকিয়ে পড়লো। এরপর একটু মাথা উঁচু করে দেখলো কে কোন জায়গায় আছে। 3 জন গার্ড দরজার সামনে থাকায় ওই জায়গা থেকে যাওয়াটা ঠিক হবে না, তাই অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। এরপর আশেপাশে তাই দেখলো সিঁড়ির বাঁ পাশে একটা লম্বা সরু জানালা আছে, যা কাচে তৈরি। কাজগুলো হয়তো খোলা যেতে পারে ভেবেই সে তাড়াতাড়ি সেই জায়গায় লুকিয়ে গেল। এরপর তাড়াতাড়ি কাজটা উপর দিকে তুললে তা খুলে গেল। এরপর চারদিকে তাকে দেখলো কেউ দেখছে কিনা। কেউ দিকটা নেই। এরপর জানালা দিয়েই বের হয়ে গেল। জানালার নিচে হওয়ায় নামতে কোনো অসুবিধা হলো না। এরপর সবাইকে ফাঁকি দিয়ে প্রাচীর টপকে পালালো। এদিকে অচেনা লোকটা জ্ঞান ফিরলে চারদিকে দেখালো। কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পেয়ে চিৎকার চেঁচামেচি করে সব গার্ডদের ডাকতে লাগলো। এরপর সবাইকে জিজ্ঞেস করলো মেঘার খবর, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না। সেটার জন্য প্রচুর রাগারাগিও করলো। এরপর মাথা চেপে রিভলভার হাতে করে কয়েকজন গার্ডকে নিয়ে বের হলো। বেশি দূর হয়তো যেতে পারেনি। কাজটা ভালো করলে না মায়াবতী, এত চটপটে হবে জানলে কঠিন ব্যবস্থা নিতাম, কিন্তু তুমি সেটা টের পেয়ে দিলে তো। যতটা মাসুম তোমাকে ভেবেছি ততটা তুমি নও। পর্দার আড়ালেও যে অন্য এক মেঘা আছে সেটা তোমার কাণ্ডে বুঝতে পারলাম। যাই হোক,
তোমার সাথে ভালোই জমবে আমার। যাক বাবা, পালাতে তো পারলাম, কিন্তু ওই শয়তানটা আমায় আনলো কোথায়? আদ্র হয়তো আমার জন্য চিন্তা করছে। মানুষটা আমাকে নিয়ে বড্ড পজিটিভ। যে করেই হোক আমাকে আদ্র পর্যন্ত পৌঁছাতে হবে, কিন্তু যাবোটা কোথায় আমি? ধ্যাত, ফোনটাও নেই যে গুগল বাবাজির হেল্প নেব। কোন মুসিবতে পড়লাম আমি। মেঘা নিজের সাথে কথা বলছে, দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে দেখছে কেউ আসছে কিনা। অনেকক্ষণ পর হাইওয়েতে পৌঁছালো। কোনো গাড়ি করে লিফট চাইলে হয়তো এখান থেকে বের হতে পারবে, কিন্তু কোনো গাড়িও পাচ্ছে না। বিপদের সময় কোনো কিছুই পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে একটা কালো গাড়ি দেখতে পেল। গাড়িটিকে দেখে মেঘার মুখে হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি হাত বাড়াতে গাড়িটিকে থামানোর চেষ্টা করলো, থেমেও গেল। মেঘা দৌড়ে গাড়ির জানালার কাছে গিয়ে, আমায় একটু লিফট দিয়ে হেল্প করবেন প্লিজ? আমি প্রচণ্ড বিপদে পড়েছি, আমায় হেল্প করুন প্লিজ। আর কোনো কথা বলতে পারেনি, কারণ সামনে ব্যক্তিকে দেখে তার কথা বলা অন্ধ হয়ে যায়। এত তাড়াতাড়ি শয়তান লোকটা যে চলে আসবে ভাবেনি। পিছনে আরও দুটো গাড়ি ছিল, যেটা দেখে মেঘার ভয় লাগতে শুরু করলো। একা ছিল লোকটা, তাই সামলাতে পেরেছে, কিন্তু এখন তো পুরো দল চলে আসছে। এখন কি করবে? মেঘা এসব ভেবে তাড়াতাড়ি পেছন দিকে জঙ্গলে দৌড় মারলো। মেঘার কর্মকাণ্ড দেখে মাথায় ব্যান্ডেজ নিয়েই শয়তানি হাসি হাসলো অচেনা লোকটি। কোথায় পালাবে মায়াবতী? আমার নাগাল থেকে পালানো বড্ড কঠিন। একবার যখন তোমাকে পেয়েছি তখন দ্বিতীয়বার পালানোর সুযোগ দেব না। বলেই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পেছনের গার্ডদেরও মেঘার পেছনে যেতে বললো। সবাই জঙ্গলের দিকে ছুটলো। এদিকে মেঘা দৌড়াতে দৌড়াতে একদম গভীর জঙ্গলে ঢুকে গেল। পিছনে শুকনো পাতার মসমস শব্দ হচ্ছে অনেক। মনে হয় বেশি দূরে না তারা। মেঘা একটি বড় গাছের আড়ালে লুকিয়ে পড়লো আর রবকে স্মরণ করতে লাগলো। একে তো সারাদিন না খাওয়া, তার উপর এত ধকল। এখন শরীরটাও খুব ক্লান্ত লাগছে। মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। চোখ বন্ধ করে যখন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, তখনই কাঙ্ক্ষিত ব্যক্তির প্রতিচ্ছবি ভাসলো। হ্যাঁ, আদ্রিয়ান, তার প্রিয় আদ্রিয়ানের প্রতিচ্ছবি। কই আছেন আপনি আদ্র? দেখুন না, আপনার স্নিগ্ধ পরি খুব বিপদে পড়েছে। মনে জোর থাকলেও শরীর তো আর চলছে না। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন না আমার কাছে। আপনার স্নিগ্ধ পরি ডাকছে আপনাকে আদ্র, শুনতে পারছেন আপনি? মেঘা যখন চোখ বন্ধ করে আদ্রিয়ানকে স্মরণ করছিল, তখনই সামনে কেউ এসে দাঁড়ালো। মেঘার মুখে হাসি ফুটে উঠলো। তার ডাক হয়তো কাঙ্ক্ষিত ব্যক্তিটি শুনেছে। হাসি মুখে চোখ খুলে যখন সামনে তাকায়, তখন তার মুখে ঘন অমাবস্যা জমে। এদেরও আসার টাইম পেল না। কি এক জঘন্য কাণ্ড! একে তো সজান লোকটা পাল্লায় পড়ে এই ঘন জঙ্গলে আসা, এখন তার উপর সামনের বিপদ। মানুষ হইলে না হয় সামলানো যেত, কিন্তু এইসব প্রাণী জাতিদের কীভাবে সামলাবে? সামলানো তো দূরের কথা, সে তো এসব দেখলেই ঘাবড়িয়ে যায়। এইসব প্রাণী থেকে যত দূরে থাকা যায় তত ভালো বলে মনে করে সে। আসলে সামনে প্রায় 6-7টা বানর, সবাই তার দিকে এগিয়ে আসছে, কিন্তু সে যে দৌড় মারবে তারও কোনো উপায় নেই, কারণ চারদিক থেকে বানররা তাকে ঘিরে ধরেছে। সে কি করবে কিছুই বুঝতে পারতেছে না। সে চিৎকার করবে দেখে হাত দিয়ে মুখ ধরে রাখছে, যাতে আওয়াজ না হয়। আওয়াজ হলেই ওই লোকগুলো তাকে ধরে ফেলবে। প্লিজ তোমরা আমার কাছে আসবে না, দূরে যাও প্লিজ, প্লিজ দূরে যাও। দেখো, আমাকে খেয়ে কিচ্ছু পাবে না তোমরা। আমি তো একদম শুকনো কাঠি, আমারও একদম মাংস টেস্ট নেই। আস্তে আস্তে কথাগুলো বলেই কান্না করতে লাগলো। আদ্র, তাড়াতাড়ি আসুন না আপনি, আমায় এইখান থেকে নিয়ে যান প্লিজ। দেখুন না, এইসব বানরের দল আমায় চিবিয়ে চিবিয়ে খাবে, মরেই যাব আমি। তখন আপনি স্নিগ্ধ পরি বলে কাকে বা ডাকবেন বলেন? প্লিজ তাড়াতাড়ি আসুন না। কথাগুলো বলতে বলতে খুব কান্না করতে লাগলো সে। আর বানরগুলো তার পাশে, কিন্তু কেউই শরীর স্পর্শ করছে না। মনে হচ্ছে তাদেরকে নিষেধ করা আছে স্পর্শ করা থেকে। কিন্তু তা মেঘা বুঝলে তো? কি জান, আমাকে স্মরণ করছো? এখন বুঝি আমাকে মনে পড়ছে? কেন, যখন পালিয়েছিলে তখন আমার কথা মনে পড়েনি? এদিকে একটা মেয়েকে সামলাতে পারিস না তোরা? তোদেরকে টাকা দিয়ে রাখি কেন আমি? সব কয়টা অকর্মার ঢেকি। বলেই অচেনা লোকটি জঙ্গলের ঝাড়ে লাথি মারল, কিন্তু ঝাড়ে কাঁটাযুক্ত ডাল থাকায় পায়ের পাশে প্রচণ্ডভাবে গিথে গেল। হঠাৎ করেই এসব হওয়ায় চোখ মুখ বন্ধ করে কষ্টটা ভেতরে রাখলো, ওপরে প্রকাশ করলো না। খুব কষ্ট দিচ্ছ তুমি মায়াবতী। এই কষ্টের পরিমাপগুলো তোমাকেও বহন করতে হবে যে, শুধু একবার আমার হাতের নাগালে পাই। মনে মনে এসব বললো আর রাগে হিচড়াতে লাগলো। এরপর গার্ডার সেই অচেনা লোকটি সামনের দিকে এগোতে লাগলো, কিন্তু জঙ্গলের গভীরে এসে পড়ায় সামনে এগোনোটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। তাই গার্ডরা বাধা দিলে সেই লোকটি বিশ্রী ভাষায় কিছু গালি দিয়ে সামনে এগোতে লাগলো। সাথে রিভলভার আর লাইট তো আছেই। তার মায়াবতী সেই জঙ্গলে আছে, যদি তার কিছু হয়ে যায় তাহলে তো না, আর কিছু হতে পারছে না। একে তো মাথায় আঘাত, সাথে পায়েও ব্যথা। এসব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আদ্র, আদ্র, আপনি এসেছেন? প্লিজ এদেরকে সরান না, আমার ভয় করছে এদের, প্লিজ এগুলোকে সরান। বলে মেঘা কান্না করতে লাগলো।
আসলে বানরকে সে প্রচণ্ড ভয় পায়। এর কারণও আছে। ছোটবেলায় তার আব্বুর সাথে যখন পাহাড়ি এলাকায় ঘুরতে যায় তখন হঠাৎ করেই দুটো বানর তার উপর আক্রমণ করে, যার থেকে অনেক আঘাতও পায়। তার আব্বু তখন ফোনে ব্যস্ত ছিল আর অনেকটাই দূরে ছিল, যার জন্য মেঘার চিৎকার শুনতে পারেনি। মেঘার আব্বু ফোন রাখতেই মেঘাকে কাছে না পেয়ে দেখে ভয় পেয়ে যায়। এরপর আশেপাশে খুঁজতে লাগলে কোনো মেয়ের চিৎকার শুনতে পায়। তখন সাথে সাথে দৌড়ে গিয়ে দেখে যে মেঘা মাটিতে পড়ে আছে আর দুটো বানর দৌড়ে চলে যাচ্ছে। মেঘার আব্বু দৌড়ে মেঘার পাশে গিয়ে দেখে অনেক জায়গা থেকে রক্ত পড়ছে। তাড়াতাড়ি পাশে ক্লিনিকে নিয়ে যায়। এরপর প্রায় 1 সপ্তাহ হসপিটালে থাকতে হয় তাকে। কিন্তু বানর দেখলে সে প্রচণ্ড ভয় পায়।